আজকে আমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু পরমাণুর ভিতরের কণা। পরমাণুর ভিতরের কণা আমাদের তাহলে প্রথমে আসতে হবে যে পরমাণু কী কী নিয়ে গঠিত, কী কণা নিয়ে গঠিত। পরমাণুর যে তিনটি মৌলিক কণা নিয়ে গঠিত। মৌলিক কণা তিনটি কী কী, যে আমরা যদি কোনো পরমাণুর মৌলিক কণা জানি তাহলে তিনটি মৌলিক কণা আছে: প্রোটন, নিউট্রন আর আছে কি ইলেকট্রন। এই তিনটি কণা নিয়ে পরমাণু গঠিত। আর পরমাণুর কেন্দ্রে থাকে, মানে কি পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। এটা নিউক্লিয়াস। তাহলে কি যে পরমাণু তিনটি কণা দ্বারা গঠিত: প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। আর পরমাণু কেন্দ্রে থাকে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। এই যে প্রোটন আর নিউট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসে, এটা খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ এই তথ্যটা দিয়ে বইতে লেখা আছে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, বা নিউট্রন বা প্রোটনের সমন্বয়ে নিউক্লিয়াসে পরমাণু গঠিত। আর এই দিয়ে দুইটা বোর্ডে, মানে রিসেন্ট 24 সালে এবং 23 সালের বোর্ডে দুটো কোশ্চেন আসছে। কোশ্চেনগুলো দেখাবো। আগে আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই কণা সম্বন্ধে একটু জেনে নিই। তো জেনে নিতে হলে আমাদের প্রথমে একটা বই তোমার একটা শর্ট দেওয়া আছে যে শুধু যদি এই শর্টটি পড়া যায়, এই শর্টটি যদি মনে রাখা যায়, এই শর্টটি দিয়ে সম্পূর্ণ করা সম্ভব, অঙ্ক করাও সম্ভব, গাণিতিক সমস্যা যেগুলো আছে আর যে এমসিকিউ আছে বা প্রোটন যে কাকে সম্বন্ধে জানা, ইলেকট্রন সম্বন্ধে জানা, নিউট্রন সম্বন্ধে, সবগুলো এই একটা শখের মধ্যে মনে রাখা সম্ভব। তাহলে দেখি আমরা শর্টটাকে একটু প্রথমে আছে কি যে তিনটা কণা বলছি। তিনটা কণা আছে কি যে মূল কণিকার নাম ইলেকট্রন। ইলেকট্রনকে ই দ্বারা এর প্রতীক হচ্ছে ই, এবং এর প্রকৃত আধান বা চার্জ হচ্ছে -1.60 × 10⁻19 কুলম্ব। আর প্রকৃত ভর হচ্ছে কত? 9.110 × 10⁻28 গ্রাম। আপেক্ষিক আছে -1 আর আপেক্ষিক ভর 0। আপেক্ষিক ভর এই জন্যই 0 কারণ প্রোটন আর নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। যদি 1840 গুণ কম, সেজন্য কি যেটা ভর নাই বললেই চলে। তাহলে 1840 গুণ, তাহলে ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের সে 1840 গুণ কম। এই 1840 গুণ কম দেখে বলছে তাহলে ইলেকট্রনের ভর নেই বললেই চলে, সেজন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে কত? 0। এখন প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভরে কি দেওয়া আছে? 9.110 × 10⁻28 গ্রাম। এটার অনেক সময় এমসিকিউতে ঘুরিয়ে দেয়, এই গ্রাম পেলে কেজিতে নিয়ে দেয়। কেজিতে কত আসবে আমার? যে তাহলে কখন আসবে? 9.110 × 10⁻31 কেজি। তার মানে কি আগে ছিল আমার গ্রাম, তার মানে কেজিতে। কেজিতে নিয়ে যদি গ্রাম থেকে কেজিতে নেই, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এরকমই আসে, যা 9.110 × 10⁻28। এইটা যদি আমি ছিল গ্রামটা যদি কেজিতে নেই, ভাগ দিলে কি দিলাম? 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ দিলে কত আসে? 10⁻3। তাহলে আমার কত? 9.110 × 10⁻28। তাহলে আমার সূচকের নিয়মে যদি করি, তাহলে 110 × 10⁻, এই যে -28 আগের জন্য -3, তাহলে কত দাঁড়াইছে? 9.110 × 10⁻31 কেজি। তাহলে অনেক সময় কিন্তু এমসিকিউতে পাজল করার জন্য এই কেজি দেওয়া হয়, এই যে গ্রাম তুলে দেওয়া হয়, তখন যদি সূচক হয়ে যাবে কত? 31। এই জন্য কেয়ারফুলি মনে রাখতে হবে
যদি আমার গ্রাম হয় তাহলে 28, যদি কেজি হয় তাহলে কি 31 সূত্রটা। তাই বলে যদি আমার প্রোটন মনে রাখতে পারি তাহলে কি যদি আমার মনে রাখবো যে ইলেকট্রনকে প্রতি গেছে ই, প্রকৃত আধান হচ্ছে -1.60 -10⁻⁹ কুলম্ব, 6 কুলম্ব। তারপর প্রকৃত ভর 9.110 10⁻28 গ্রাম বা 31 কেজি। এরপরে আপেক্ষিক আধান হতো মাইনাস, যেহেতু আমার কি আধান বা চার্জ হতো মাইনাস, সেহেতু ইলেকট্রন -1, আর যেহেতু কত 1840 গুণ কম, সেজন্য ভর কত নেই বললি 0। প্রোটন মানে মনে রাখতে হবে, প্রোটন মানে হচ্ছে পজিটিভ। প্রোটন থেকে মনে রাখতে হবে পজিটিভ। প্রোটন মানে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক বা প্লাস। সেজন্য কি প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর আধান হচ্ছে কি প্লাস। তাহলে কি ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান সেম, তো সাইন ভিন্ন। ইলেকট্রন হচ্ছে মাইনাস ঋণাত্মক আর প্রোটন হচ্ছে কি প্লাস। এটা কুলম্ব। তার প্রকৃত ভর 1.673 × 10⁻24 গ্রাম। এটা কিন্তু একই রকম, এই জায়গায় আমার গ্রাম দেওয়া আছে যে 1.673 × 10⁻24 গ্রাম দেওয়া আছে। তাহলে যদি কেজিতে রাখি তাহলে কি আসবে 1.673 × 10⁻³ দেয়, তাহলে কত হবে -27 কেজি। তাহলে আমরা এটা বুঝে আসতে পারি, এটা হতে পারে, এটাও হতে পারে। যেহেতু কি পজিটিভ সেহেতু কি প্লাস 1, আর যেহেতু কি আপেক্ষিক আধান কত ভর হচ্ছে কত, আপেক্ষিক আধান প্লাস 1 ভর হচ্ছে কত 1। আর নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল মানে হচ্ছে নিউট্রাল মানে হচ্ছে কি নিরপেক্ষ মানে হচ্ছে কি যে শূন্য, সে প্লাসেও নাই মাইনাসেও নাই। তাহলে দেখি আমরা নিউট্রন মানে হচ্ছে মানে হচ্ছে নিরপেক্ষ, সে প্লাসেও নাই মাইনাসেও নাই, সে জিরোতে। তাহলে নিউট্রনকে প্রশ্ন হয় কি দ্বারা এন দ্বারা। প্রকৃত আধান বা চার্জ শূন্য, মানে সে প্লাসেও নাই মাইনাসেও নেই। এরপরে প্রকৃত ভর হলো 1.675 1.673 1.675 -24 গ্রাম। এই জায়গায় ঠিক একই রকম, এই 24 এর জায়গায় 27 কেজি দিতে পারে। যেহেতু আধান চার্জ 0, সেদিকে এর আপেক্ষিক আধানও 0, আর আধান কত হয়েছে বা আপেক্ষিক ভর হয়েছিল 1। তাহলে আমার এই গেল যে পরমাণুর যে মূল যে তথ্য, পরমাণু কণার যে 3টা কণা, যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই 3টা তথ্যগুলো, এই তথ্য দিয়ে আমাদের গাণিতিক সমস্যা সলভ করতে হবে। তাহলে আমরা দেখি একটু বোর্ডে যে বোর্ড কোশ্চেনগুলো যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সলভ করবো এখন। তাহলে আগে আমাদের অবশ্যই কিন্তু এই শর্টটা মনে রাখতে হবে, কারণ এই শর্টটা আমার লাগবেই, MCQতে বলি, গাণিতিক সমস্যা সমাধানে বলি, এগুলো লাগবেই। তাহলে আমরা পরবর্তী অঙ্কে আসছি। রিসেন্ট একটা কোশ্চেন দেখি, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। একটা উদ্দীপক একটা মৌল দেওয়া আছে, মৌলটার নাম দেওয়া নাই, আর দেওয়া আছে প্রোটন সংখ্যা জায়গায় কিছু নেই, নিউট্রন সংখ্যা দেওয়া আছে কত 16, আর নিউক্লিয়াসের ভর দেওয়া আছে 5.189 5 × 10⁻23 গ্রাম। যে এটার পরবর্তী একটা কোশ্চেন আসছে যে আর মৌলটি শনাক্ত করো গাণিতিকের মাধ্যমে, আর মৌলটি শনাক্ত করো। তাহলে আমরা আগে কি জেনেছি যে নিউক্লিয়াস পরমাণু কি থাকে নিউক্লিয়াস কিসের প্রোটন আর নিউট্রনের সমান। তা নিউট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা যোগ করি, তার নিউক্লিয়াসের ভর পাওয়া যাবে। তাহলে আমরা দেখি যে নিউক্লিয়াস এখন এটা কি লিখতে পারি, এখানে কি আছে আগে যেগুলো আছে এগুলো দিয়ে নেই। আর যেহেতু প্রোটন সংখ্যা, একটা মৌল যদি কোনো মৌল শনাক্তকরণের কথা বললেই আমার মনে রাখতে হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বের করতে হবে। যেমন তোমাদের ক্লাসে যদি কোনো স্টুডেন্টের রোল বলা হয় যে 5 রোল কার্ড, তাহলে কিন্তু তোমরা কিন্তু রোল অনুসারে নাম বলে দিতে পারবা। একই রকম কোনো মৌলের যদি পারমাণবিক সংখ্যা মনে থাকে, তাহলে মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলটাকে আমাকে শনাক্ত করতে পারবো। তাহলে আমরা আসি তাহলে কি আমাদের মূল টার্গেট কি পারমাণবিক সংখ্যা নির্ণয় করা বা প্রোটন সংখ্যা নির্ণয় করা। সেই প্রোটন সংখ্যা কিন্তু আমার এই জায়গায় দেয়া নেই। তার মানে কি আমার প্রোটন সংখ্যা বের করতে হবে নিউট্রন এবং নিউক্লিয়াসের ভর দ্বারা। তাহলে আমরা পেয়ে যাবো প্রোটন সংখ্যা পেলেই আমরা মৌলটাও পেয়ে যাবো। ঠিক একই রকম। তাহলে এখানে আমরা দেখি কী কী দেয়া আছে। এখানে দেয়া আছে নিউট্রন সংখ্যা,
নিউট্রন সংখ্যা 16। 16 নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর 5.1895 × 10⁻³ গ্রাম। এরপরে আমরা কোনো সংখ্যা জানি না, তো ধরে নিই বা মনে করি প্রোটন সংখ্যা x। তাহলে এখন দেখি, তাহলে এই জায়গায় আমার নিউটন সংখ্যা 16। এখন আপনি দেখো প্রশ্ন মতে বা আমরা জানি নিউক্লিয়াসের ভর ইকুয়াল কি নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। বা আমরা ঘুরে লিখতে পারতাম প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল কি নিউক্লিয়াসের ভর। এখন আমাদের নিউক্লিয়াসের ভর দেয়া আছে, নিউক্লিয়াস ভর কত দেয়া আছে 5.1895 × 10⁻23। এই জায়গায় আমরা একক লিখবো না। নিউটন সংখ্যা কত 16। এই যে এখন আমরা যে আগে বলছিলাম যে আমার নিউটন সংখ্যা 16, তাহলে একটা নিউটনের ভর কত? একটা নিউটনের প্রকৃত ভর হচ্ছে কত 1.675 × 10⁻24 গ্রাম। তারপরে কি আমার কিন্তু এই শর্ট কিন্তু আগে কিন্তু এই লাগতেছে, এই যে নিউটনের ভর এগুলো গুণ দেবো কত 1.675 × 10⁻24 প্রোটন সংখ্যা। আমরা কিন্তু প্রোটন সংখ্যা কত আছে থেকে x, আমরা ধরেছি x। এখন আমাদের প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা বলে, তাহলে একটা প্রোটনের ভর কত আমার প্রকৃত ভর বুঝতে হবে যে x × 1.673 × 10⁻24। তারপরে কি আগের নিয়ম সবগুলোই লাগতেছে, কিন্তু তাহলে আমাকে মুখস্থ না করলে মনে রাখা যাবে না। বা 5.1895 × 10⁻23 যদি আমরা গুণ করি, এটা আমি ক্যালকুলেট করে আগেই করছিলাম, সেদিন আমি লিখে দিলাম 1 পয়েন্ট গুণ করলে কত আসবে যে 16 × 1.675 ক্যালকুলেট করে তোমরা ক্যালকুলেট করে নেবা। এটা গুণ করলে আসবে 2.68 × 10⁻23 -23 প্লাস আমার যেটা আছে x × 1.673 × 10⁻24 বা মাইনাস করে দেয় 5.1895 × 10⁻23 minus 2.68 into 10⁻23 x into 1.673 into -24 যেহেতু আমরা x তাহলে আমার বিয়োগ করলে কত থাকে দুইটা একত্রে রেখে ফেলবো x আমার বিয়োগ করলে এইটা বিয়োগ করলে যে মানটা আসবে তোমরা ক্যালকুলেট করো যে মানটা আসবে 2.5 আমি লিখে রাখছিলাম গুণ করে 0.95 তুমি অবশ্যই ক্যালকুলেট করে নেবা 23 তারপর এইটা গুণ আসছে দিয়ে দেবে ভাগ হয়ে যাবে এইটা থেকে মাইনাস করে শিখতে পারলাম আর এই যে গুণ হচ্ছে এটা ভাগ হয়ে যাবে তাহলে 1.673 into 10⁻24 যদি ভাগ দেই তাহলে x এর মান আসবে 15 মানে কত ফসফরাস তাহলে x এর মান কত আসছে
15 মানে কি প্রোটন সংখ্যা 15, প্রোটন সংখ্যা 15 মানে হচ্ছে কি যে মৌলটি ফসফরাস, যেটা বলছিলাম তোমাদের ক্লাসে রোজ যদি 5 হয় একজন আর 5 যদি হয় তাহলে সে নাম বলতে পারবো। একই রকম প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা বের করলে মৌলটি শনাক্ত করতে পারবো। তাহলে সুতরাং প্রোটন সংখ্যা 15 তথা মৌলটির নাম ফসফরাস। কারণ কি আমাদের নিচে লিখতে হবে, কিন্তু সুতরাং নিচে লিখতে হবে, কারণ নিচে যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমাদের কিন্তু যে নিয়ম আছে বোর্ড পরীক্ষার নিচের লাইন লেখা না মানে 1 মার্ক নেই। তাহলে আমাদের এই যে লাইনটা সুতরাং প্রোটন সংখ্যা 15 তথা মৌলটির নাম কি ফসফরাস, এর জন্য 1 মার্ক, বাকি ক্যালকুলেট 2 মার্ক। মার্ক ডিস্ট্রিবিউশন আছে এরকম, যদি আমরা সব কিছু বসাতে পারি এই পর্যন্ত গণিতের বেলায় তাহলে 1 মার্ক, যদি আমরা সূত্রটা লিখতে পারি মানগুলো বসাই এই জায়গায় 1 মার্ক, ক্যালকুলেট করার পরে নিচে লিখতে পারি তাহলে এই জায়গায় মোট 3 মার্ক। যেহেতু কি এটা হচ্ছে কি পরকমূলক 3 মার্ক, 3 মার্ক পাটে মার্ক। তোমাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এই মার্কটা দেওয়া হয় না, কিন্তু বোর্ডে মার্কটা কিন্তু এইভাবেই দেওয়া হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো মৌলের যে নিউটন সংখ্যা নিউক্লিয়াসের ভর যদি দেওয়া থাকে বা প্রকৃত ভর দেওয়া থাকে, প্রকৃত ভর নিউক্লিয়াসের ভর, তাহলে কি আমরা একই অঙ্কটা যে নিউটন সংখ্যা নিউক্লিয়াসের ভর আর প্রকৃত ভর প্রোটন সংখ্যা x, এরপরে আমরা সূত্রের মাধ্যমে নিউক্লিয়াসের ভর নিউটনের সংখ্যা প্রোটন সংখ্যা, কারণ কি প্রোটনের সংখ্যা একটা প্রোটনের সংখ্যার ভর কিন্তু মনে রাখতে হবে, আবার নিউটনের সংখ্যা একটা মনে রাখতে হবে, তাহলে কি আমাদের বের করা সহজ হয়ে যাবে। যদি আমরা এই শর্টটা মুখস্থ না করি তাহলে কিন্তু আমরা জটিল অবস্থায় পড়ে যাবো। এই জন্য অবশ্যই এই শর্টটা আমার কি মনে রাখতে হবে, এই শর্টের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে, কারণ এই মানগুলো প্রয়োজন আছে, আর প্রয়োজন আছে এই সূত্রটা। এই কিন্তু রিসেন্ট কোশ্চেনে এটা দেওয়া আছে, 23 সালেও আসছে 24 সালেও আসছে। এরপরে আমরা আসবো পরবর্তী টপিক্সে। পরবর্তী টপিক্স আছে কি পারমাণবিক সংখ্যা। দেখে একটু পারমাণবিক সংখ্যা কি আছে তাহলে বুঝতে পারলাম আমরা। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয়। যে একটি পরমাণু যে চার্জ নিরপেক্ষ বা মোট আধান শূন্য, তাহলে একটি পরমাণুর মোট আধান শূন্য বা চার্জ নিরপেক্ষ কেন বলা হয়? আমরা আগেই জেনেছি যে একটু আগে যে লেকচারে যে কি প্রোটন মানে কি পজিটিভ, ইলেকট্রন মানে কি নেগেটিভ। তাহলে একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন যদি থাকে কোনো মৌলে, যে আমরা যে মৌলটা বের করছিলাম যে কোনো মৌলের প্রোটন যদি থাকে, প্রোটন সংখ্যা যদি থাকে +25, ইলেকট্রন যদি থাকে +15, আর যদি ইলেকট্রন থাকে -15, তাহলে ওটা যদি আমরা যোগ করি যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা +15 -15 কত আসবে 0। 0 কি আধান নিরপেক্ষ বা চার্জ শূন্য। সেজন্য বলছি কি যে কোনো পরমাণুর আধান নিরপেক্ষ এবং যে চার্জ শূন্য কেন বলা হয়? কারণ পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক একটু কেন করি যে এই একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্র, এই কেন্দ্রে আছে আমার 15টা প্রোটন আছে, এবং এর তারপরে আছে কি আবার এই ইলেকট্রন আছে যা -15 ইলেকট্রন। তাহলে কি এই পরমাণুর কেন্দ্রে অবস্থান করে কি প্রোটন, আর অবস্থান করে কি নিউট্রন। প্রোটন আর নিউট্রন কি নিউক্লিয়াসের ভর প্লাস, আর কি মাইনাস, তাহলে এই +15 -15 কত থাকে 0। এই জন্য কিন্তু যে একটা মৌল কি আধান নিরপেক্ষ হয় বা চার্জ শূন্য হয়। নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের কত আছে আমার নিউক্লিয়াস প্রোটন আর আমার কি নিউট্রন নিয়ে, এই জন্য কি নিউক্লিয়াসে আছে কত কেন্দ্রে অবস্থান করতেছে -15, আর নিউক্লিয়াসকে ঘিরে চারপাশে অবস্থান করতেছে কি আমার -15। তাহলে -15 আর +15 এগুলো কি 0। এই জন্য কি একটা মৌলকে চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ বলা হয়। এবং এটাকে কি বলা হয় যে এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়।
প্রোটনকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক মনে রাখবা যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। আর ভর সংখ্যা এটা পরবর্তী লাগবে যে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে। তাহলে পরবর্তী কি ভর সংখ্যা। ভর সংখ্যা দিয়ে কোশ্চেন আছে তোমাদের মধ্যে কিন্তু এরকম লেখা আছে যে সোডিয়াম 33 আর 11 এরকম লেখা আছে। তাহলে আমরা এইটা দিয়ে কি বুঝি, আগে এইটা এটা সেটা আছে। আর এটা আসার আগে আমরা আরও একটা তথ্য আছে যে কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটার যোগফল হয়েছে কি বলা হয় কি ভর সংখ্যা। তার মানে কি কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগফল কী বলে বলা হবে ভর সংখ্যা। তার মানে কি এই জায়গায় এটি কি ভর সংখ্যা, এটি হচ্ছে ভর সংখ্যা, এটা ভর সংখ্যা। আর এটি হচ্ছে কি প্রোটন সংখ্যা, প্রোটন জেড দিয়ে পুরস্কার, জেড দিয়ে পুরস্কার হলো। তার মানে সূত্র কি বললাম, কোনো মৌলের ভর সংখ্যা, ভর সংখ্যা ইকুয়াল কি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। তার মানে কি যে কোনো মৌলের ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা। একটু আগে যে আমরা সূত্র শিখলাম যে নিউক্লিয়াসের ভর, এই যে নিউক্লিয়াসের ভর তাও কিন্তু এই নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর, তো নিউক্লিয়াসের ভর কিন্তু এই প্রোটন সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা। তাহলে এখন দেখো, তাহলে আমাদের কি সূত্র, তোমার এই সূত্র কাজে রাখার মধ্যে ভর সংখ্যা কি ভর সংখ্যা, যখন ভর সংখ্যা থাকবো তখন ভর সংখ্যা সূত্র ব্যবহার করবো, যখন নিউক্লিয়াস থাকবো তখন নিউক্লিয়াস লিখবো। তো ভর সংখ্যা কি নিউট্রন সংখ্যা প্লাস কি প্রোটন সংখ্যা। আমরা এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো। এখন এরকম দিয়ে যদি পরীক্ষা করে যে কোনো মৌলের এই জায়গায় তো পরিসংখ্যান দেওয়া থাকবে না, যে পারমাণবিক সংখ্যা জেডও লেখা থাকবে না, আবার ভর সংখ্যা এও লেখা থাকবে না, এর দুইভাবে কোশ্চেন আসতে পারে। দেখি একভাবে যদি এইটা দেওয়া থাকে যে এই জায়গাতে এমসিকিউতে প্রায় আসে যে এই যে এই যে দেওয়া আছে, তাহলে আমার কি বাম পাশে উপরে থাকবে কি ভর সংখ্যা, বাম পাশে নিতে হবে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই জায়গায় তুমি কী কী তথ্য পেতে পারি যে এমসিকিউতে প্রায় আসে। তাহলে আমি জানি কি যে প্রোটন সংখ্যা এখানে আছে, কি আছে এখানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত 11। কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে কি ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যাও 11, এগুলো ইলেকট্রন সংখ্যা। তারপরে দেখা যাচ্ছে ভর সংখ্যা, আমরা কিন্তু ভর সংখ্যা পেয়ে গেলাম, ভর সংখ্যা পেলাম কত 23। তাহলে নিউট্রন সংখ্যা কীভাবে বের করতে পারি, আমরা নিউট্রন সংখ্যা সূত্র আমরা জানি, ভর সংখ্যা সূত্র কি ছিল একটু আগে, যে আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল কি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। এখন তাহলে ভর সংখ্যা কত দেওয়া আছে, ভর সংখ্যা কত পাইছি 23। নিউট্রন সংখ্যা বের করবো, নিউট্রন সংখ্যা আমরা পাই না, বের করতে হবে নিউট্রন সংখ্যা। আমরা কিন্তু প্রোটন সংখ্যা পেয়ে গেছি 11, অতএব যে নিউট্রন সংখ্যা এগুলি কত 23 মাইনাস 11 এ কত 12। তার মানে কি আমরা নিউট্রন সংখ্যা কত পেলাম, তাহলে আমি কত নিউট্রন সংখ্যা 12। তাহলে দেখো, তাহলে আমরা এই যে যদি একটা মৌল দিয়ে তার সাথে পারমাণবিক সংখ্যা এবং যদি ভর সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমি এই দুইটা সংখ্যা থেকে আমরা 4টি তথ্য পেতে পারি। একটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা পেতে পারি, ভর সংখ্যা পেতে পারি, এবং নিউট্রন সংখ্যাও পেতে পারি। এইগুলো একটা যদি এটা চেঞ্জ করে দেওয়া হয়, এটি চেঞ্জ করে দেওয়া হবে, এটি চেঞ্জ করে দেওয়া হবে। চেঞ্জ করে দিলাম কি হবো, যেমন দেওয়া আছে এইটা বলতে কি বোঝো, বলতে কি বুঝো রিসেন্ট কোশ্চেন, বোর্ড কোশ্চেন।
অনুধর্মকে যেটা দেয়া আছে, তার মানে কি এই জায়গায় দেয়া আছে প্লাস, প্লাস আয়ন দেয়া আছে, প্লাস দেয়া আছে যেহেতু কি সে এক ইলেকট্রন ত্যাগ করছে, একটা প্লাস দেয়া আছে, এক ইলেকট্রন ত্যাগ করছে, তো এক ইলেকট্রন ত্যাগ করে তার প্রোটন সংখ্যা কিন্তু তার ঠিকই থাকবে 11, তার কিন্তু ভর সংখ্যাও ঠিক থাকবে 23, যেহেতু সে এক ইলেকট্রন ত্যাগ করছে সেই ইলেকট্রন কিন্তু একটা মাইনাস যাবে, 11 - 1 হলো কত 10, তার মানে তার কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 10। আবার নিউট্রন সংখ্যা, তার কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু ঠিক থাকবে, নিউট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ আসবে না, নিউট্রন সংখ্যা চেঞ্জ আসবে না, কারণ কি আমরা জানি কি ভর সংখ্যা, এই ভর সংখ্যা মাইনাস ভর সংখ্যা থেকে বিয়োগ কি তোমার পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এ এ মাইনাস জে, যেটা একটু আগে সূত্র দেখাইছি, তাহলে এর মান কত আমার ভর সংখ্যা 23, জেড কত 11, কত তাহলে 12, নিচু সংখ্যা 12, তার মানে কি যদি আমার এই জায়গায় আদান দেওয়া থাকে তাহলে এই আদানটা আমি সরাসরি যে প্রোটন সংখ্যা থাকবে ওই প্রোটন সংখ্যা থেকে প্লাস থাকলে কী করবো, প্লাস থাকলে আমি মাইনাস করবো, আর যদি মাইনাস থাকে তাহলে কি প্লাস করবো, শুধু কি মনে রাখতে হবে, এই জায়গায় প্লাস আছে এই জায়গায় কী করছি মাইনাস করছি, এই জায়গায় মাইনাস থাকবে এই জায়গায় কী করবো প্লাস করবো, এবং কির সাথে প্লাস মাইনাস করবো, প্রোটন সংখ্যার সাথে প্লাস মাইনাস করবো, দ্যাটস না, তাহলে আমাদের এই জায়গা দিয়ে যেটা আসে সেটা বের করতে পারবো। তাহলে এই গেল এই আয়ন থেকে। এবং আরও একটা আছে যে এই জায়গা দিয়ে আরও একটা কোশ্চেন আসে, অনুধাবনমূলক কোশ্চেন আসে, যেমন সোডিয়ামের ভর সংখ্যা, সোডিয়ামের ভর সংখ্যা 23 কেন? এই কোশ্চেনটা কিন্তু একটু 23 কেন, তাহলে আমাদের আগে কিছু দেওয়া নেই, যে কিছু দেওয়া নাই, এই কোশ্চেনটা কিন্তু এই টাইপের একটা কোশ্চেন যে যেই লাও সেই কদু, এটার আমি এটাই পড়ি, কারণ যেই লাও সেই কদু কেন বলি একটু খেয়াল করো, আমার কিন্তু কোশ্চেন এটা, আমার কোশ্চেন এটা, আমার কিন্তু এটা দেওয়া থাকবে এটা না, কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে কি যে সোডিয়ামের ভর সংখ্যা 23 কেন, তাহলে আমি কি সোডিয়ামের ভর সংখ্যা 23 দেওয়া আছে, তাহলে ভর সংখ্যা পাইলাম কত এ পাইলাম কত আমার 23, এরপরে সোডিয়াম পারমাণবিক সংখ্যা জানি আমরা, পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 11, তাহলে আমার এই জায়গা দিয়ে 11 থেকে তাহলে আমার পারমাণবিক সংখ্যা 11 আমরা জানি, পারমাণবিক সংখ্যা 11 আর ভর সংখ্যা 23 দেওয়া আছে, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হয়, নিউট্রন সংখ্যা কীভাবে বের করবো, যে ভর সংখ্যা মাইনাস কি পারমাণবিক সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত 23, পারমাণবিক সংখ্যা কত 11, কত আসছে তাহলে আমার 12, যেহেতু ভর সংখ্যা 23 কেন, ভর সংখ্যা 23 কেন, এখন তাহলে কি আমরা এই ভর সংখ্যা 23 পেয়ে গেলাম, এইটা আমাদের জানা আছে, আর এই দুইটা দিয়ে আমি নিউট্রন সংখ্যা বের করে পেলাম। এখন আমরা জানি ভর সংখ্যা ওই আগের সূত্র সেম, তার আমি সূত্রটা আগের সূত্রটা ভর সংখ্যা সূত্রটা দেখলাম না, এটা সরাসরি লিখে দিই, সূত্র না দিয়ে ভর সংখ্যা কী প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়, তার মানে কি ভর সংখ্যা ইকুয়াল কি পারমাণবিক সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা, তাহলে আমার কত দাঁড়াইছে পারমাণবিক সংখ্যা কত 11, নিউট্রন সংখ্যা কত 12, ইকুয়াল কত 23, তার মানে কি ভর সংখ্যা কত 23, এই জন্য বলছি তার সোডিয়াম ভর সংখ্যা 23। তাহলে আমাদের আজকে যে টপিকসগুলো শিখলাম পরমাণুর ভিতরের কণা, আর শিখলাম পারমাণবিক সংখ্যা চার্জ নির্ভর বা আদান নির্ভর কেন, আর শিখলাম ভর সংখ্যা দিয়ে দুটো শিখলাম, সবগুলো টপিক্স ইম্পর্টেন্ট। এই জন্য আমি গতকালকে ক্লাসের লেকচারে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের বুঝে পড়তে হবে। আবার পরবর্তী লেকচারে নিয়ে আসবো, আজকে পর্যন্তই।